হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীলস কোচিং। আজকে আমরা লিনিয়ার ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবলের পার্ট 3 করবো। এর আগে পার্ট 1 পার্ট 2 আপলোড করা হয়েছে। যারা এখনও পার্ট 1 পার্ট 2 দেখোনি তারা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে দুটো ভিডিও দেখে নিতে পারো। আর একটা কথা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো ভিডিও ফেলে যাক। প্রথম অঙ্ক কী বলছে? একটি ঘড়ি 175 টাকাতে বিক্রি করলে যে ক্ষতি হয়, 199 টাকাতে বিক্রি করলে ক্ষতির পরিমাণে দ্বিগুণ লাভ হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত? তাহলে ধরে নেওয়া যাক ঘড়িটির ক্রয়মূল্য এক্স, কস্ট প্রাইস এক্স, কস্ট প্রাইস এক্স ধরে নেওয়া যাক। কী বলেছে? ঘড়িটি 175 টাকাতে বিক্রি করলে যে ক্ষতি হয়, অর্থাৎ 175 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে? না, এক্স মাইনাস 175। আর 199 টাকাতে বিক্রি করলে কি হচ্ছে? লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 199 মাইনাস এক্স। এবার বলেছে 175 টাকাতে বিক্রি করলে যে ক্ষতি হয়, 199 টাকাতে বিক্রি করলে ক্ষতির পরিমাণে দ্বিগুণ লাভ হয়। অর্থাৎ এটা লস আর এটা গেন। তো কোশ্চেন অনুযায়ী আমরা কি বলতে পারি? 2 ইন্টু এক্স মাইনাস 175 ইকুয়াল টু 199 মাইনাস এক্স। এর থেকে এক্সের ভ্যালুটা বার করতে হবে। অর্থাৎ এক্সের ভ্যালু কত হলো? 183। তার মানে ক্রয়মূল্য বা কস্ট প্রাইস কত আসছে? 183 রুপিস। একটি কৃষি খামারের 35 বিঘা জমি ভাগ করে ধান ও পাট চাষ করা হয়েছে। ধান থেকে বিঘা প্রতি 2500 টাকা ও পাট থেকে বিঘা প্রতি 2400 টাকা লাভ হয়। ধান ও পাট থেকে পাওয়া লাভের অনুপাত 25:21। কোন ফসলের জন্য কত বিঘা জমি রাখা হয়েছিল? ধরে নেওয়া যাক ধানের জন্য রাখা হয়েছিল এক্স বিঘা জমি, আর পাটের জন্য 35 মাইনাস এক্স। এবারে রাইসের ক্ষেত্রে কি হচ্ছে? 1 বিঘা জমি থেকে কত লাভ হচ্ছে? 2500 টাকা। তার মানে এক্স বিঘা জমি থেকে 2500 এক্স। এবার জুটের ক্ষেত্রে 1 বিঘা জমি থেকে 2800 টাকা। তার মানে 35 মাইনাস এক্স। এবারে কি বলেছে? এই দুটো লাভের অনুপাত কত? 25:21। মানে 2500 এক্স বাই 2800 ইন্টু 35 মাইনাস এক্স ইকুয়াল টু 25/21। এর থেকে এক্সের ভ্যালুটা বার করতে হবে। তার মানে ধানের জন্য কত বিঘার জমি রাখা হয়েছিল? 20 বিঘা। আর পাটের জন্য 35 মাইনাস 20 15 বিঘা। এরপরের অঙ্ক, একজন বিক্রেতা বাজারে 590 টাকা জিনিস বিক্রি করে 5 ও 10 টাকার মোট 70টা নোট পায়। 5 এবং 10 টাকার নোটের সংখ্যা কত? ধরে নেওয়া যাক 5 টাকার নোটের সংখ্যা এক্স, তার মানে 10 টাকার নোটের সংখ্যা কত? 70 মাইনাস এক্স। 5 টাকার নোটের সংখ্যা এক্স, 10 টাকার মানে 70 মাইনাস এক্স। এবার একটা 5 টাকার নোটের ভ্যালু কত? 5 টাকা। তার মানে এক্সটা 5 টাকার নোটের ভ্যালু 5x টাকা। একটা 10 টাকার নোটের ভ্যালু 10 টাকা। 70 মাইনাস এক্স সংখ্যক 10 টাকার নোটের ভ্যালু কত? 10 ইন্টু 70 মাইনাস এক্স। এ কোশ্চেন অনুযায়ী আমরা কী বলতে পারি? 5x প্লাস 10 ইন্টু 70 মাইনাস এক্স ইকুয়াল টু 590। और অর্থাৎ 5 টাকার নোটের সংখ্যা কত? 22। আর 10 টাকার নোটের সংখ্যা 70 মাইনাস 22 ইকুয়াল টু 48। এটাই অ্যান্সার। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। দুটো নোটের সংখ্যা কত জিজ্ঞেস করেছে? 5 টাকারটা 22টা আর 10 টাকারটা 48টা। এক ব্যক্তি তার সঞ্চিত অর্থের 0.2 অংশ স্থানীয় বিদ্যালয় ও অবশিষ্ট অর্থের 1/25 অংশ গ্রামীণ পাঠাগারের জন্য দান করেন। তিনি যদি পাঠাগার অপেক্ষা বিদ্যালয়ে 8,400 টাকা বেশি দান করেন, তবে ওনার সঞ্চিত অর্থের মোট পরিমাণ কত? তা ধরে নেওয়া যাক মোট সঞ্চিত অর্থের পরিমাণ এক্স। এবার এক্সের 0.2 অংশ মানে এক্স ইন্টু 0.2, মানে এক্স ইন্টু 2/10 x/5। x/5 পরিমাণ টাকা স্থানীয় বিদ্যালয় ও বাকি অর্থের 1/25 অংশ গ্রামীণ পাঠাগারের জন্য দান করেন। বাকি অর্থ মানে এক্স মাইনাস x/5 ইকুয়াল টু
4x/5। এই 4x/5 পরিমাণ অর্থের 1/25 মানে 1/25 ইন্টু 4x/5। এই পরিমাণ টাকা তিনি পাঠাগারের জন্য দান করেন। তিনি যদি পাঠাগার অপেক্ষা বিদ্যালয়ের জন্য 8,400 টাকা বেশি দান করেন, তার মানে এটা বিদ্যালয়ের জন্য দান করেছেন আর এটা পাঠাগারের জন্য দান করেছেন। কোশ্চেন অনুযায়ী কী বলতে পারি, এই পরিমাণ টাকা মাইনাস এই পরিমাণ টাকা ইকুয়াল টু 8400, মানে x/5 মাইনাস 1/25 ইন্টু 4x/5 ইকুয়াল টু 8400। এর থেকে এক্সের ভ্যালুটা বার করতে হবে। অর্থাৎ এক্সের ভ্যালু কত হলো 50,000, অর্থাৎ তার সঞ্চিত অর্থের পরিমাণ কত 50,000 টাকা। এক ব্যক্তি তার সঞ্চিত অর্থের 0.25 অংশ পুত্রকে, 0.25 অংশ কন্যাকে এবং বাকি অংশ তার স্ত্রীকে দিয়েছেন। এবার স্ত্রী যদি 6,000 টাকা পায় তবে তার সঞ্চিত অর্থের পরিমাণ কত? এখানে কি বলেছে, 0.25 অংশ পুত্রকে। ধরা যাক সঞ্চিত অর্থের মোট পরিমাণ এক্স, টোটাল পরিমাণ হচ্ছে এক্স। 0.25 অংশ মানে 1/4 অংশ, এক্সের 1/4 অংশ মানে এক্স ইন্টু 1/4 ইকুয়াল টু x/4। এই অংশটা তিনি পুত্রকে, আবার x/4 অংশ দিয়েছেন কন্যাকে, এবং অবশিষ্ট অংশ মানে x মাইনাস x/4 প্লাস x/4 কত আসছে, x মাইনাস x/2 ইকুয়াল টু x/2। এই পরিমাণ টাকাটা তিনি স্ত্রীকে দিয়েছেন, অর্থাৎ x/2 পরিমাণ টাকা তিনি দিয়েছেন স্ত্রীকে। কি বলেছে, x/2 ইকুয়াল টু 6000, তার মানে এক্সের ভ্যালু কত আসছে 12000, এটাই চেয়েছে। এটাই হচ্ছে সঞ্চিত অর্থের তার পরিমাণ। পরের অঙ্কটা কি বলেছে, একটি দৌড় প্রতিযোগিতায় এ 176 মিটার এগিয়ে যাওয়ার পর বি তার পিছনে ছুটতে শুরু করে। বি 5 মিনিটে এবং এ 6 মিনিটে 1760 মিটার পথ অতিক্রম করে। এ আর কত দূর গেলে বি তাকে ধরে ফেলবে? এটা ছবিটা আঁকা যাক। ধরা যাক যে ডিস্টেন্সটা তাদের ছুটতে হবে সেই ডিস্টেন্সটা এটা। এবারে কি বলেছে এখানে, এ 176 মিটার এগিয়ে গেছে, এ 176 মিটার এগিয়ে গেছে। ধরা যাক এই ডিস্টেন্সটা 176 মিটার। এ এখানে পৌঁছেছে, তারপরে বি তার পিছনে ছুটতে শুরু করেছে, অর্থাৎ এ যখন এই পজিশানে তখন বি স্টার্ট করেছে। কোশ্চেন কি বলেছে, এ আর কত দূর গেলে বি তাকে ধরে ফেলবে? অর্থাৎ এখান থেকে এই ব্যাপারটা ক্লিয়ার, বি এর স্পিড এর চেয়ে বেশি। আবার এখানে কি বলেছে, বি 5 মিনিটে যায় 1760 মিটার, আবার সেই ডিস্টেন্সটাই এ যায় 6 মিনিটে। বোঝাই যাচ্ছে যে বি এর এখানে স্পিডটা বেশি। অর্থাৎ কোশ্চেন থেকে আমরা কি বলতে পারি, বি এর স্পিড কত? প্রথমে বি এরটা লিখি, বি এর স্পিড কত 1760/5 মিটার পার মিনিট, মিটার পার মিনিটেই রাখলাম। আর এর কত 1760/6 মিটার পার মিনিট। এটা হচ্ছে দুজনের স্পিড, এ আর বি এর স্পিড। এবার বি যখন স্টার্ট করবে দৌড়ানো তখন দুজনের মধ্যে গ্যাপ কত থাকবে 176 মিটার। আর যেহেতু দুজনেই একসাথে একই দিকে দৌড়চ্ছে তার জন্য তাদের রিলেটিভ স্পিড কত হবে না, এইটা মাইনাস এইটা, মানে 1760/5 মাইনাস 1760/6, অর্থাৎ রিলেটিভ স্পিড কত হবে 1760/5 মাইনাস 1760/6, এত মিটার পার মিনিট। কত আসছে, এবার কি বলেছে, এ আর কত দূর গেলে বি তাকে ধরে ফেলবে? ধরে নেওয়া যাক এ আর এক্স ডিস্টেন্স যদি যায় তাহলে বি একে ধরে নেবে। ধরে নেওয়া যাক এখানে এ বি দুজন মিট করবে আর এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, অর্থাৎ যে টাইমটা লাগবে সেটা কত 176/176/3, কত আসছে 3 মিনিট। এবার এই 3 মিনিটে এ এখান থেকে এখানে যায়, অর্থাৎ এই 3 মিনিটে এ যে ডিস্টেন্সটা যায় সেটাই হচ্ছে অ্যান্সার। আমরা এখানে কী পেয়েছি, এ 1 মিনিটে যায় এই ডিস্টেন্সটা, তার মানে 3 মিনিটে কত ডিস্টেন্স যায় সেটা বার করবো এর থেকে, এটা ইন্টু 3 করে দেবো, মানে এ 1 মিনিটে যায় 1760/6 মিটার, তার মানে 3 মিনিটে কত ডিস্টেন্স যায়
এটাই হচ্ছে অ্যান্সার। এরপরের অঙ্ক, এক ব্যক্তির বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 8 কিলোমিটার। তিনি ওই পথ 36 মিনিটে অতিক্রম করেন। তিনি প্রথম অংশ ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেলে ও দ্বিতীয় অংশ 18 কিলোমিটার পার আওয়ার বেগে অটোতে গেলেন। তিনি কোন অংশে কত দূরত্ব অতিক্রম করলেন? ধরে নেওয়া যাক সাইকেলে যে দূরত্বটা অতিক্রম করলেন সেটি হলো এক্স। তার মানে বাকি অংশটা কত? 8 - x কিলোমিটার। অর্থাৎ তিনি অটোতে গেছেন কত কিলোমিটার? না, 8 - x কিলোমিটার। অর্থাৎ আমরা এই ছবি যদি আঁকি, ধরে নেওয়া যাক তিনি, এটা হচ্ছে ফার্স্ট পোর্শন আর এটা হচ্ছে সেকেন্ড পোর্শন। এই পোর্শনটা আমরা ধরে নিলাম এক্স। এই পোর্শনটা তিনি সাইকেলে গেছেন। আর এই পোর্শনটা মানে 8 - x। কেন না, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 8 কিলোমিটার। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 8 - x কিলোমিটার। এই ডিস্টেন্সটা তিনি গেছেন অটোতে। এবারে ফার্স্ট পোর্শন কি বলেছে এখানে, যে সাইকেলে গেছেন 10 কিলোমিটার পার আওয়ার বেগে। তোমার 10 কিলোমিটার যান 1 ঘন্টায়, তার মানে এক্স কিলোমিটার যান কত ঘন্টায়? x/10 আওয়ার। এবার সেকেন্ড পোর্শন, এটা কি বলেছে? 18 কিলোমিটার যান 1 ঘন্টায়। কারণ কি, অটোর বেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। তার মানে 8 - x কিলোমিটার যান কত ঘন্টায়? 1/18 × 8 - x। এর আগে কি বলে দিয়েছে যে ওই পথটা তিনি অতিক্রম করেন 36 মিনিটে। এবার 36 মিনিট ইকুয়াল টু 36/60 আওয়ার, কারণ 1 ঘন্টা ইকুয়াল টু 60 মিনিট। কত আসছে? 3/5 আওয়ার। এবারে আমরা কি, ফার্স্ট পোর্শনটা যেটা তার লিখেছে x/10 আওয়ার, আর সেকেন্ড পোর্শনটা যেটা তার টাইম লিখেছে 8 - x/18 আওয়ার। এই দুটো যোগফল মানে x/10 প্লাস 8 - x/18 ইকুয়াল টু 3/5। তার মানে x ইকুয়াল টু 14/4 মানে 7/2 ইকুয়াল টু, আর বাকি পোর্শনটা কত? 8 - 7/2। অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট পোর্শন, এটা হচ্ছে সেকেন্ড পোর্শন। এটাই অ্যান্সার, এই দুটোই অ্যান্সার। এরপরের অঙ্ক, কোনো বিদ্যালয়ে শিক্ষামূলক ভ্রমণে দলে 3 জন শিক্ষকের প্রত্যেকের জন্য 40 টাকা হিসাবে এবং 60 জন ছাত্রের মধ্যে উপরের শ্রেণীর ছাত্রপ্রতি 35 টাকা এবং নিচের শ্রেণীর ছাত্রপ্রতি 30 টাকা হিসেবে মোট 2095 টাকা খরচ হয়েছে। কোন শ্রেণীর কতজন ছাত্র ছিল? ধরে নেওয়া যাক উপর শ্রেণীর ছাত্র ছিল x জন, তার মানে নিচের শ্রেণীর ছাত্র কতজন ছিল? 60 - x, মানে আপার ক্লাস ছিল কত? x জন, তার মানে লোয়ার 60 - x। এবং প্রত্যেক আপার ক্লাস স্টুডেন্ট কত টাকা করে দিয়েছে? 35 টাকা করে, আর লোয়ার ক্লাস দিয়েছে 30 টাকা করে। টোটাল কত দিয়েছে? একজন দিয়েছে 35 টাকা, মানে আপার ক্লাস। একজন দিয়েছে 35 টাকা, তার মানে একজন দিয়েছে 35x। লোয়ার ক্লাস একজন দিয়েছে 30 টাকা, তার মানে 60 দিয়েছে 30 × 60 - x টাকা। 3 জন টিচার 3 জন, একজন দিয়েছে কত? 40 টাকা, তার মানে 3 জন কত দিয়েছে? একজন দিয়েছে 40 টাকা, 3 জন দিয়েছে 3 × 40 120 টাকা। মোট 2095 টাকা উঠেছে। তার মানে কি বলতে পারি, এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটে যোগফল কত? 2095। অর্থাৎ 35x প্লাস 30 × 60 - x প্লাস 120 ইকুয়াল টু 2095। এক্স কত? 175/5 35। তার মানে আপার ক্লাস কতগুলো ছিল? এটা হচ্ছে আপার ক্লাস। আপার ক্লাস কতজন ছিল? 35 জন। আর লোয়ার ক্লাস কতজন ছিল? 60 - 35 ইকুয়াল টু
25। এটাই অ্যান্সার। কোনো নির্বাচনে এ ও বি দুজন প্রার্থী ভোটারদের 2/5 অংশ একে ভোট দেওয়ায় এ 200 ভোটে জয়লাভ করে। যদি ভোটারদের 1/3 অংশ কোনো পক্ষে ভোট না দিয়ে থাকে তবে ভোটারদের মোট সংখ্যা কত? ধরে নেওয়া যাক টোটাল ভোটার এক্স। এবারে এক্সের 1/3 অংশ কোনো পক্ষে ভোট দেয়নি, তার মানে x/3 অংশ কোনো পক্ষে ভোট দেয়নি। বাকি অংশ কত? 2x/3, মানে 2x/3 জন ভোট দিয়েছে। একে ভোট দিয়েছে টোটাল ভোটারে 2/5 অংশ, অর্থাৎ একে দিয়েছে x ইন্টু 2/5 ইকুয়াল টু 2x/5। বাকি ভোটার কত? x মাইনাস 2x/5 ইকুয়াল টু 3x/5। এবার একটা জিনিস খেয়াল করো, এই 3/5 যে অংশটা, এই ভোটারের মধ্যে দু টাইপের ভোটার লুকিয়ে আছে। দু টাইপের ভোটার বলতে একদল কাউকে ভোট দেয়নি আর একদল বিকে ভোট দিয়েছে। তার মানে একদল হচ্ছে নোটা আর একটা হচ্ছে বিকে ভোট দিয়েছে। এখানে কি এটা একে ভোট দিয়েছে। আর 2x/3 বলতে এ প্লাস বি, আর x/3 হচ্ছে নান অফ দ্য অ্যাবভ, মানে কাউকে ভোট দেয়নি। এবারে আমরা যদি 3x/5 থেকে x/3 বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে না, বিকে কতজন ভোটার ভোট দিয়েছে সেটা বেরিয়ে যাচ্ছে। মানে বিকে ভোট দিয়েছে কতজন, কী করে বার করব? 3x/5 মাইনাস x/3 ইকুয়াল টু 4x/15। এটা বিকে ভোট দিয়েছে, অর্থাৎ একে ভোট দিয়েছে 2x/5 আর বিকে ভোট দিয়েছে 4x/15। এটাকে তলায় 15 আনার জন্য কী করব না, ওপর নিচ 3 দিয়ে গুণ করে দিই, 6x/15। এবার কি বলেছে, এ 200 ভোটে, এ বি এর চেয়ে 200 ভোটে জয়লাভ করে, অর্থাৎ এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 200। কোশ্চেন অনুযায়ী 200, 2x/15 ইকুয়াল টু 200, এক্স ইকুয়াল টু, অর্থাৎ টোটাল ভোটার হচ্ছে 1500 জন। এটাই অ্যান্সার। এরপরের অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। আয়তক্ষেত্রটির পরিসীমা 160 মিটার হলে ক্ষেত্রফল কত? ধরে নেওয়া যাক প্রস্থ এক্স, তার মানে দৈর্ঘ্য 3/2x। আমরা কি জানি আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইন্টু লেন্থ প্লাস উইথ। এটা ইকুয়াল টু কত বলেছে? 160। ভালো পুট করে দিই। অর্থাৎ প্রস্থ কত আসছে? 32 মিটার। এটা হচ্ছে উইথ, লেন্থ কত আসছে? 32 ইন্টু 3/2, এক্সের জায়গায় 32 পুট করলাম, কত আসছে? 48 মিটার। ক্ষেত্রফল কত? 32 ইন্টু 48, 1536 মিটার স্কোয়ার। এরপরের অঙ্ক, একজন ফল বিক্রেতার কাছে মোট ফলের 1/6 অংশ আপেল, 1/8 অংশ নাশপাতি, 1/4 অংশ কমলালেবু আছে এবং অবশিষ্ট 165টি লিচু আছে। ফল বিক্রেতার কাছে কতগুলো ফল আছে? ধরে নেওয়া যাক টোটাল ফলের সংখ্যা এক্স, টোটাল ফ্রুট এক্স। এর মধ্যে আপেল আছে 1/6 অংশ, অ্যাপেল x/6, এতগুলো আপেল আছে। x ইন্টু 1/6 মানে x/6। নাশপাতি আছে 1/8 অংশ, নাশপাতি আছে 1/8 অংশ, তার মানে কত আছে? কমলালেবু কত আছে? 1/4 অংশ, মানে x ইন্টু 1/4 ইকুয়াল টু x/4 সংখ্যক। বাকি আছে কত না লিচু, লিচু কতগুলো আছে? 165টা। তার মানে টোটাল হচ্ছে এক্স। এক্স থেকে যদি এই 3টে বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটা পড়ে থাকে সেটাই লিচুর সংখ্যা। তার মানে লিচু কতগুলো আছে? x মাইনাস x/6 প্লাস x/8 প্লাস x/4, এইটা ইকুয়াল টু 165। x মাইনাস x/6 প্লাস
x/8 প্লাস x/4 ইকুয়াল টু 165। এর থেকে এক্সের ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তার মানে এক্স কত এলো? 360। অর্থাৎ ফল বিক্রেতার কাছে কতগুলো ফল আছে? 360টা। এর পরের অঙ্ক, এবং এটাই লাস্ট অঙ্ক আজকের। একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে হাওড়া থেকে ছেড়ে কোনো জায়গায় না থেমে 300 কিলোমিটার দূরে যাবে ঠিক করেছিল, কিন্তু খড়গপুরে 30 মিনিট সময় নষ্ট হওয়ায় গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি করে নির্দিষ্ট সময় গন্তব্যস্থলে পৌঁছয়। হাওড়া থেকে খড়গপুরের দূরত্ব কত? ধরে নেওয়া যাক টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এইটা। এটা হাওড়া, এটা খড়গপুর। ধরে নেওয়া যাক এটা হাওড়া, এটা খড়গপুর, আর এটা ডেস্টিনেশন। এবার কোশ্চেন অনুযায়ী টোটাল ডিস্টেন্সটা এইখান থেকে এই ডিস্টেন্সটা 300 কিলোমিটার। এবারে 40 কিলোমিটার পার আওয়ার বেগে 300 কিলোমিটার সে যাবে ঠিক করেছিল। অর্থাৎ হাওড়া থেকে ডেস্টিনেশন পৌঁছতে তার কতক্ষণ টাইম লেগেছে? 300/40। কারণ কি, 40 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাচ্ছে 1/40 ঘন্টায়, 300 কিলোমিটার যাচ্ছে 300/40 আওয়ার। কত আছে কাটাকুটি করলে? 15/2 আওয়ার। এবারে কি বলেছে? খড়গপুরে 30 মিনিট সময় নষ্ট হয়েছে। তার মানে খড়গপুর পৌঁছানোর আগে অবধি ট্রেনটা কত কিলোমিটার বেগে গেছে? 40 কিলোমিটার পার আওয়ার বেগে। এবার 30 মিনিট সময়টা নষ্ট হয়েছে বলেই 5 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগটা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এই ডিস্টেন্সটা গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এই ডিস্টেন্সটা গেছে এইখান থেকে এই ডিস্টেন্সটা গেছে 45 কিলোমিটার পার আওয়ার। আমরা ধরে নিলাম এই ডিস্টেন্সটা এক্স, তার মানে এই ডিস্টেন্সটা 300 মাইনাস এক্স। এবারে এক্স ডিস্টেন্সটা সে গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ এক্স এই দূরত্বটা যেতে তার টাইম লেগেছে কতক্ষণ? না, x/40 আওয়ার। আর এই ডিস্টেন্সটা যেতে তার টাইম লেগেছে কতক্ষণ? 300 মাইনাস x/45 আওয়ার। অর্থাৎ এখানে টোটাল টাইম কত লেগেছে? x/40 প্লাস 30 মিনিটটা এখানে যোগ হবে। 30 মিনিট মানে কত আওয়ার? 30/60 মানে 30/60 মানে হাফ আওয়ার, প্লাস 300 মাইনাস x/45, এটা ইকুয়াল টু 15/2। এখানে 30 মিনিটটা বা হাফ আওয়ারটা কেন যোগ হলো? এই ডিস্টেন্সটা তার যেতে টাইম লেগেছে কত? x/40। এই ডিস্টেন্সটা তার যেতে টাইম লেগেছে কত? 300 মাইনাস x/45। 45 কিলোমিটার পার আওয়ার বেগটা এখানে কেন করলো? মানে 5 কিলোমিটার পার আওয়ার পরিমাণ বেগটা কেন বাড়িয়ে দিল? কারণ খড়গপুরে 30 মিনিট সময়টা নষ্ট হয়েছে। এই ডিস্টেন্সটা যেতে তার টাইম লেগেছে x/40 আওয়ার। এইখানটা থেমেছে কতক্ষণ? 30 মিনিট বা হাফ আওয়ার। আর এই ডিস্টেন্সটা যেতে তার টাইম লেগেছে কত? 300 মাইনাস x/45 আওয়ার। তিনটে যোগফল কত হচ্ছে? না, 15/2। সেটাই এখানে করেছি। তা এক্স কত এলো? না, 120, মানে 120 কিলোমিটার। এক্স আমরা এখানে কি ধরেছি? হাওড়া থেকে খড়গপুরের দূরত্ব কত হলো? 120 কিলোমিটার। কোশ্চেন কী চেয়েছে? হাওড়া থেকে খড়গপুরের দূরত্ব কত? হাওড়া থেকে খড়গপুরের দূরত্ব কত? 120 কিলোমিটার। এটাই অ্যান্সার। তো আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চ্যানেলটি এখন সবে শুরু হয়েছে, এরপরে আরও অনেক রকম ভিডিও আপলোড করা হবে। যদি তোমাদের সকলে সাপোর্ট পাই তাহলে আমি আরও উৎসাহ নিয়ে আরও অনেক রকম ভিডিও আপলোড করব। আজকে ভিডিও নিয়ে যদি কোনো ডাউট থাকে
এর মধ্যে যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলোর মধ্যে কোনো অঙ্কের যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে জানাতে ভুলো না, অবশ্যই জানাবে। এটা পার্ট 4 খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।